গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা আবার চলে এসেছি সকাল সকাল একটা অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা করব 10টা অঙ্ক করি প্রতিদিন। আজকেও করব। আজকে 27 তারিখ, আজকে থেকে গ্রুপ বি পরীক্ষা শুরু। দেখি পরীক্ষা হোক যাই হোক, যে কাজই থাকুক, অঙ্ক আমাদের প্র্যাকটিস করতেই হবে, তাহলেই আমরা গিয়ে লক্ষ্যে পৌঁছাবো। যাই হোক, দেখি ফার্স্ট অঙ্ক কি দিয়েছে। ফার্স্ট অঙ্ক বলছে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 1200 টাকা হচ্ছে, 5 বছরে 2000 টাকা হচ্ছে, 1250। কি বলছে যে 2 বছর টাইম দে, 2 বছর টাইমে 2 ইয়ার আর এখানে 5 ইয়ার। 2 ইয়ারে কত হচ্ছে 1250, আর 5 ইয়ারে কত হচ্ছে 2000। এর মাঝখানে যে গ্যাপ 3 ইয়ারের, সেই 3 ইয়ারে কত হচ্ছে 750 টাকা। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট বলেছে, সিম্পল ইন্টারেস্ট, তাহলে 750 কি 3 দিয়ে ভাগ করলে পার ইয়ার আমরা কত 250 টাকা করে পাচ্ছি। 250 টাকা পার ইয়ার, 3 দিয়ে ভাগ করলে 750-কে। তাই কি সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, প্রত্যেক বছর সমান থাকে, প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান থাকে। 250 টাকা যদি হয়, তাহলে এই 250 টাকা 2 বছরে 250 500 টাকা। তা 500 টাকা এই 2 বছর যোগ হয়েছে, 2 বছর পরে যদি সিম্পল ইন্টারেস্ট আর টোটাল অ্যামাউন্টটা যোগ হয়, তাহলে 2 বছরে 500 টাকা যোগ হয়েছে, এর মধ্যে মাইনাস করলে কত, এর থেকে মাইনাস করলে 750 টাকা। তাহলে 750 টাকা কি হচ্ছে আমার অ্যামাউন্টটা হচ্ছে, যেটা মূলধন 750 টাকা। তার 750 টাকা, এবার আমাকে কি বলছে পার্সেন্টেজ বের করতে বলেছে। 750 টাকায় 250 টাকা যদি প্রত্যেক বছর আমি সুদ পাই, 750 টাকায় 250 টাকা, তাহলে এটার রেশিও কত বেরোচ্ছে আমাদের। আমাদের জিজ্ঞাসা করছে যে এটার পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ বা সুদ পার্সেন্টেজ, যেটা রেট অফ ইন্টারেস্ট। আর এটি রেট অফ ইন্টারেস্ট, তাহলে কত, এটা আমি পাচ্ছি 250 দিয়ে কাটলে 1/3। তো 1/3 কত, 1/3 ইয়ে কত 3.33%, বা এটাকে আমরা কি বলতে পারি 33.1-এর 3%। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন এ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নেক্সট অঙ্ক বলছে, সরি, নেক্সট অঙ্ক বলছে যে 7ই ফেব্রুয়ারি 2022 থেকে 20 এপ্রিল 2022 সময়ের জন্য বার্ষিক 8.25% হারে 2000 টাকার সরল সুদ নির্ণয় করো। এটাও সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট কেন দেয়নি, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সিম্পল ইন্টারেস্ট এসআই। তো এসআই আমরা কি জানি, পিটিআর বাই 100। পিতে আমাদের যেটা মূলধন, আর টিতে হচ্ছে টাইম, আর আরে কত, আরে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এখানে আমাকে কি বলেছে, সবসময় আমাদের মাথায় কি রাখতে হবে যে আমাদের যখন পয়েন্টে দেবে, এখানে যেমন 8.25 আছে, তাহলে এটা কি চলে আসছে, একটা পয়েন্টে চলে আসছে। তো পয়েন্ট থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটাকে কি করে আমরা একটা হোল নাম্বারে কনভার্ট করতে পারি, সেটাতে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে যেমন আমাদের দিয়েছে 8.25, এটাকে আমরা কি 25-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 1 পাচ্ছি। তাহলে কি এটাকে আমাদের ইন্টু 4 করে দিতে হবে, আর যেখানে থাকবে সেখানে ডিভাইডেড বাই 4 করে দিতে হবে। তাহলে কি উপরে আমরা একটা হোল পেয়ে গেলাম, নিচেও একটা হোল নাম্বার পেয়ে গেলাম, মানে আমাদের ফ্র্যাকশন থাকলো না, পয়েন্টটা থাকলো না। যাই হোক, তাহলে আমাদের পি কত বলেছে 2000 টাকা, 2000 টাকা ইন্টু টাইম, টাইম আমাদের বলেছে মাসে, দিনে বলেছে মাসে, কিছু মাসে। আচ্ছা, আগে আমরা
রেটটা বসিয়ে, রেট কত 8.25, 8.25কে 4 দিয়ে গুণ করলে 32, 33, 33 ডিভাইডেড বাই 4, সরি। আচ্ছা, আর ডেট দিয়েছে, যেটা টাইম দিয়েছে সেটা টাইম ইকুয়াল টু দিয়েছে ফেব্রুয়ারি 7, 2022, 2022, 2020 লিপ ইয়ার, 2021-22 লিপ ইয়ার না, তার মানে ফেব্রুয়ারি 28, তা 7 ফেব্রুয়ারি দিলে আমাদের ওখানে থাকছে 21 দিন বাকি, 7 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, তারপরে মার্চ হচ্ছে 31, আর এপ্রিলের 20 তারিখ পর্যন্ত। তাহলে 3টে যোগ করলে এদিকে 2, আর এদিকে হচ্ছে 3 আর 4 7, বোঝা গেল টাইম। এটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে আমরা যখন দিনকে ডেকে ইয়ারে কনভার্ট করতে গেলে আমাদের 365 দিয়ে গুণ করতে হয় বা ডিভাইড করতে হয়। তাহলে 72 ডিভাইডেড বাই, এখানে 100টা নেব, ইন্টু 365, এটা করলে আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে কি আমরা এখান থেকে 2 শূন্য দিয়ে 2 শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 4 5, 5 দিয়ে 73। আচ্ছা, এটা দিয়ে এটা কেটে যাবে অ্যাপ্রক্সিমেটলি, আমাদের এখানে যেহেতু অ্যাপ্রক্সিমেটলি বের করতে হবে, অ্যাপ্রক্স 33 অ্যান্সার কত? অপশন ডি, অপশন ডি। বোঝা গেল? সরল সুদ কি ব্যাপার, কম্পাউন্ড সুদ দিচ্ছে না কেন? আরআরবির কি, আরআরবি গুলো প্রথম দিকের শিফটগুলো নিচ্ছি তো, আস্তে আস্তে যত আরআরবি নিচে মানে লেট ডেতে যায় তত হার্ড করতে হবে কোশ্চেন। প্রথম দিকের ইয়েগুলোতে, সেটগুলোতে কি আছে, একটু ইজি টাইপ কোশ্চেন আছে। আস্তে আস্তে যত আরআরবি মানে আগের বারের যখন 2022-এ এক্সাম হয়েছিল তখন টোটাল এক্সাম হয়েছিল 99 দিন, মানে 33 দিন 3টে করে শিফট, 99টা কোশ্চেন আছে ইয়েতে টেক্সট বুকে। তো প্রথম দিকের যে শিফটগুলো সেগুলো একটু ইজি প্যাটার্নের রয়েছে। এই অঙ্ক এখানে এসআই দিয়েছে যেমন, এরপরে কি লাস্টের দিকের গুলোতে সিআই আছে, সিআই দিয়ে অঙ্ক আছে লাস্টের দিকে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে হার্ডের দিকে যাব, চাপ নেই। মেন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, 3 নম্বর কি বলছে? 5 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে, যেখানে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা একই কাজ 9 দিনে করতে পারে। তাহলে কি আমাদের যদি এফিসিয়েন্সি বের করতে হয়, এফিসিয়েন্সি মানে কি আমাদের যদি এফিসিয়েন্সি, তাহলে আমরা কি বুঝতে পারছি যে প্রথমে বলছে যে কিছুজন ম্যান আছে প্লাস কিছুজন ওম্যান আছে, তারা যে কাজটা সামডেতে করছে সেই সেম কাজই আবার কিছুজন ম্যান কিছুজন ওম্যান করছে আর একটা ডে টুতে করছে, মানে দুদিকেই কাজ সমান। তাহলে এখান থেকে আমরা কি, যখন এটাকে আমরা ডিভাইড সাবস্ট্রাক্ট করব, তারপরে আমরা রেশিওটা পেয়ে যাবো ম্যান আর ওম্যানের। রেশিওটা পেয়ে গেলে তারপরে যে নেক্সট রেশিও মানে কি এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো। ঠিক আছে, দেখি আমরা কি বলছে। 5 জন পুরুষ 5 men প্লাস 6 women can do a work 6 দিনের কাজ করতে হবে, 6 days. Same work can be done by 3 men plus 5 women in 9 days. রাইট? তাহলে আমরা কি এখান থেকে 2 কাটাকুটি করলে এখানে 3, তাহলে 5 দুগুণে 10 আর 3 3 9, দিকে চলে আসলে মানে শুধু এম পড়ে থাকবে। 5 দুগুণে 10, 3 3 9, 6 দুগুণে 12, 3 5 15 ইকুয়াল টু 12 এই পাশে চলে গেলে 3 women। তাহলে আমরা কি ম্যান আর ওম্যান এর রেশিও কত পাচ্ছি? 3:1।
এটা এটা এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি 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 আর এফিসিয়েন্সির যদি আমরা রেশিও উল্টে দিই, সাপোজ এফিসিয়েন্সি যদি রেশিও থাকে 3:4, তাহলে আমাদের কি, আমাদের যে দিন বা ডে তার রেশিও কি 4:3 হয়ে যায়, উল্টে যায়। আচ্ছা, এবার আমাদের কি বলেছে যে টোটাল ওয়ার্ক এখান থেকে যদি আমরা এফিসিয়েন্সি বের করে নিই, তাহলে ম্যানের 3×5 = 15, আর হচ্ছে ওমানের 1, 6×6 15 আছে 21, 21 × 6, 6×6 6 × 12, 126 টোটাল ওয়ার্ক আছে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, 126। এবার টোটাল ওয়ার্ক 3 জন পুরুষ এবং 9 জন মহিলা, 3 জন পুরুষ, তাহলে এফিসিয়েন্সি 3×9 এবং 1 জন মহিলা কত, 10। তাহলে টোটাল এফিসিয়েন্সি আমার কত হবে, 3 জন পুরুষ 2 জন মহিলা, 9 2 11। তাহলে এটাকে 11 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে, ফার্স্টে আমরা পাচ্ছি 11 দিয়ে ভাগ করলে 11 1 11, হাতে আমার 1, আবার 11 1 11, 5 থাকছে, 5/11। এটাই অ্যান্সার, অপশান 11 × 5/11, অপশান এ। এগুলো কি আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি, এত লিখতে হবে না, এখান থেকে লাইন আস্তে আস্তে সাবস্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, এত তো লিখতে হবে না এখানে। এক্সাম হলে আমরা জাস্ট পরীক্ষা হলে, এক্সাম হলে এটা কি একবারে লেখাও হলো, প্রসেসটাও হলো। ওকে, কিছু সাবস্ট্রাক্ট করতে হবে এখান থেকে লাইন, যাই হোক। আচ্ছা, দ্বিমুখী 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে, যে দ্বিমুখী যাত্রায় গৌরবের গড় গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। যদি সে যাওয়ার সময় প্রতি ঘন্টায় 20 কিলোমিটার হাঁটে, তাহলে ফেরার সময় তার গতি কত হবে? তার মানে কি, একটা যাত্রা আছে, সে প্রথমে সে এতটা পথ গেছে, তারপর আবার সে এতটা পথ এসছে, টোটাল তার যে গড় গতিবেগ কি আমরা জানি যে, সাপোজ এখানে যদি এটা রেশিও মেথডে করতে পারি। রেশিও মানে এখানে যদি আমি যেহেতু 15 আর 20 আছে, তো 15 আর 20 এর লসাগু যদি আমি 120 নিয়ে নিই ডিস্টেন্স, সাপোজ এইটা 60 কিলোমিটার যাচ্ছে, 60 কিলোমিটার আসছে, ঠিক আছে। তাহলে গড় গতিবেগ তার যদি 15 থাকে, তাহলে কত, টোটাল 120 কিলোমিটার যাচ্ছে, 120 কিলোমিটার যাচ্ছে, 15 দিয়ে ভাগ করলে কত, 8 আওয়ার লাগছে টোটাল। প্রথমে কি বলছে, যে যাওয়ার সময় 20 ঘন্টায় 20 কিলোমিটার হেঁটে যায়, ঘন্টায় 20 কিলোমিটার। তাহলে যদি যখন যাওয়ার সময়, তাহলে তার 20 কিলোমিটার হেঁটে গেলে তার কত টাইম লাগছে, 3 ঘন্টা। বাদ বাকি ঘন্টা যে 5 ঘন্টা থাকছে, সেটাকে দিয়ে 60কে যখনই ভাগ করবো, 60/5, তখন কি 12 হচ্ছে অ্যান্সার। এক তো এরকমভাবে করা যাবে। আর একটা কি আছে প্রসেস, যে আমরা জানি গড় গতিবেগ ইকুয়াল টু কত, গড় গতিবেগ ইকুয়াল টু 2 × ডিস্টেন্স। ফার্স্ট স্পিড যদি এক্স হয় এবং সেকেন্ড স্পিড যদি ওয়াই হয়, যদি ধরি এক্স × ওয়াই, এক্স প্লাস ওয়াই, রাইট। তাহলে এক্স আমাদের একটা দেওয়া আছে, 20 কিলোমিটার/আওয়ার যাচ্ছে, তাহলে 2 × 20 × ওয়াই ডিভাইডেড বাই 20 + ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, 15। তাহলে এখানে কত, 40y, আর এদিক থেকে এটা নিলে 300 আর হচ্ছে 15y। 15y-কে যদি 40y থেকে মাইনাস করি, তাহলে 25y ইকুয়াল টু 300 দাঁড়াচ্ছে। এটা থেকেই যখন, তাহলে কি y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে y ইকুয়াল টু 12 দাঁড়াচ্ছে। 25 দিয়ে কাটলে 1, তাতে আমার 5 থাকছে 50। y ইকুয়াল টু y আমরা কি ধরেছিলাম, এর গতি আর এর গতি ধরেছিলাম।
তো এইভাবে করা যাবে 12 ডাইরেক্ট ও রেশিও ধরে একটা ডিস্টেন্স ধরে। ডিস্টেন্সের মধ্যে সবসময় কি ধরতে হবে, এলসিএম ধরতে হবে। সাপোজ আমাদের যদি অঙ্কে থাকে যে দেখা গেল একটা স্পিড দিয়েছে 12 কিলোমিটার পার আওয়ার, একটা স্পিড দিয়েছে 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা এর এলসিএম কি ধরতে পারবো, 12 আর 15 60 ধরতে পারবো। কিন্তু সাপোজ একটা যদি থাকে যে 10 কিলোমিটার পার আওয়ার আর 14 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাহলে 10 আর 14 থাকলে আমরা কি একে ধরতে হবে 70, 14 যেখানে মিলছে 70 ধরতে হবে ডিস্টেন্স। তাহলে কি এগুলো আমরা রেশিও রেশিও দেখে আমাদের মানে যেগুলো অপশান দেওয়া রয়েছে সেগুলো দেখে আমাদের একটা এলসিএম ধরা, যাতে আমাদের কাটাকুটিতে সুবিধা হয়, যাতে পয়েন্টে না অ্যান্সার চলে আসে। বুঝা গেল? আচ্ছা, 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে যে 3x² মাইনাস প্লাস 6x এর সমীকরণের মূলগুলো কি প্রকৃতি? আচ্ছা, প্রকৃতি, মূলের প্রকৃতি। তো মূলের প্রকৃতি আমরা কি জানি? মূলের প্রকৃতি আমরা প্রথমে ডি ইকুয়াল টু বের করে নিতে হয়। ডি ইকুয়াল টু আমাদের বলছে ডি যেটা হচ্ছে b² মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 বেরোয় তাহলে এটা হচ্ছে রিয়েল ইকুয়াল। আচ্ছা, ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে একটা ডি, তাহলে তো রিয়েল হবেই, আনইকুয়াল। আচ্ছা, এই যে ডি যদি পারফেক্ট স্কোয়ার হয়, মানে সাপোজ যদি 36, তাহলে সেটা হয় রেশনাল। আর যদি পারফেক্ট স্কোয়ার না হয়, মানে 36 37 যদি বেরোয় ডি ইকুয়াল টু পারফেক্ট স্কোয়ার যদি না বেরোয়, তাহলে সেটা হয় ইরেশনাল। আচ্ছা, ডি যদি লেস দেন 0 বেরোয় তাহলে আমাদের কি হয়? তাহলে এটা ইমাজিনারি নাম্বার। এটাই আছে সিস্টেম। আমাকে ডি এর মান বের করতে হবে। b² মাইনাস 4ac এখানে কি, যেগুলো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে। কোয়াড্রেটিক ইকুয়েশন কিরকম থাকে? x² প্লাস bx প্লাস c। আমাদের এই ক্ষেত্রে কি আছে? 3x² প্লাস 6x প্লাস -5। তো আমরা এখান থেকে a b আর c নিয়ে নেব। আমরা এখান থেকে a b c নিয়ে নেব, নিয়ে আমরা এই ফর্মুলায় পুট করে দেবো। তাহলে কি ডি ইকুয়াল টু, তাহলে আমরা ডি পেয়ে যাবো, ডি থেকে আমরা ওখানে দেখে করে নেবো। ডি ইকুয়াল টু বি স্কোয়ার কি 6² 36 মাইনাস 4ac -4 ইন্টু এ কত আছে 3 ইন্টু সি কত আছে 5 -5 আছে সি। তাহলে এখান থেকে কি আসবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 3 × 5 = 15, 4 × 15 = 60। তাহলে কি আমাদের 60 আর -36, তাহলে কি -36 মানে -24 আসছে। -24 যখন আসছে তার মানে কি ডি মাইনাসে আসলে কি ইমাজিনারি নাম্বার। তো এখানে কি বলছে? কোনো বাস্তব মূল নেই। অপশন এ ইজ রাইট। অপশন এ ইজ রাইট, কোনো বাস্তব মূল নেই। তাহলে কি আমরা ডি বের করে নিলাম। ডি কে বলা হচ্ছে কি, একটা বলে ডি এর একটা ইংলিশ নাম আছে। আচ্ছা, 6 নম্বর অঙ্ক সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশন কি বলেছে? 0.6 কে আমরা 0.6 এবং 6 নম্বর অঙ্ক, এখানে লাইট পড়ে এই জায়গাটায়। 6 নম্বর অঙ্ক 0.6 প্লাস ব্র্যাকেট √0.81। ওখানে 0.81 কি 0.9 এর √0.9 এর স্কোয়ার আছে ভিতরে। আচ্ছা, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট √0., 4টে পয়েন্ট ওদিকে 144 কার? 144 হচ্ছে 12 স্কোয়ার। আর 4টে রুটের ভিতরে যদি স্কোয়ার রুটের ভিতরে যদি 4টে জায়গার পর দিলে, তাহলে ওর রুটটা বাইরে বের করলে কি আমার দুটো চলে আসবে। কারণ কি, সাপোজ এখানে রয়েছে 0.0144, তাহলে এটা রুটের মধ্যে রয়েছে। এবার এটাকে আলাদা করি। আচ্ছা, আলাদা বলতে কি
√0.144 এটা রয়েছে। এটাকে বের করলে আমাকে কি করতে হবে, এটাকে আমি এরকমভাবেও লিখতে পারি যে 144 ডিভাইডেড বাই 1000, না চারটে আর একটা জিরো, পয়েন্টের জন্য এক, এর জন্য শূন্য, চারটে জিরো। তো চারটে জিরো থেকে আমার কি বেরাবে, 144-এর রুট যদি আমি বের করি, এটাও রুটের মধ্যেই আছে, 144-এর রুট বের করলে 12, আর এখানে 10,000-এর থেকে বেরাবে 100, তো 0.12, সেটাই আমরা ইয়ে করি, যে কটা শূন্য থাকে তার হাফ করে পয়েন্ট নিয়ে নিই আমরা ইয়ে থেকে বের করে, রুট থেকে বের করে, তাহলে এখানে কি 0.12 হয়ে যাবে, প্লাস 0.4 ডিভাইডেড বাই 0.5 এর মান বলেছে কত। আচ্ছা, তাহলে কি পয়েন্ট আমার কেটে যাবে এখানে। আচ্ছা, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 5×60, 5×60 মানে 5×60 হয়, আর এটাকে পয়েন্ট, আর হচ্ছে পয়েন্টে দিয়ে করলে 0.6 পাচ্ছি, আর 6.4, এই তো হচ্ছে না। আচ্ছা, পয়েন্ট এখানে কেটে গেল, ফার্স্টে হচ্ছে পয়েন্ট কেটে গেল, 4/5 পয়েন্ট, আচ্ছা পয়েন্ট কেটে গেল। আচ্ছা, এটাকে যদি আমরা নিচে 100 ধরি, তাহলে কত হচ্ছে, এখানে আমার 100 করতে হলে 20 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে নিচে আমার 100 চলে আসছে, আর এদিকে হচ্ছে 12, আর ওদিকে হচ্ছে 20, 80, 92, তাই তো, হ্যাঁ 92, তাহলে 0.92 থেকে 0.9, তাহলে কি 0.6 থাকছে, প্লাস 0.92 থেকে 0.9 থেকে মাইনাস 0.92 বাদ দিলে কি থাকছে আমার 0.6, প্লাস মাইনাস, এর মধ্যে থাকছে -0.02, আর এখানে যদি আমি 0.6কে 0.06 ধরি, 0.60 বলি, আর -0.02, তাহলে কত আসছে 0.58, তা 58 অ্যান্সার আছে, লাস্টে অপশন ডি। ঠিক আছে, এটা রাফ, এটা কোনো ব্যাপার না, 6 অঙ্ক। আচ্ছা, 7 অঙ্ক কি আছে দেখি। 7 অঙ্ক বলছে সমীকরণ ax² + x + b এর বীজগুলি নির্ণয় করো। 7 অঙ্ক, বীজগুলি সমান, আচ্ছা ab = 1/4, বীজগুলি রুট সমান হয়, তাহলে ab = b²। আচ্ছা, রুট সমান মানে কি জানি আমরা, রুট সমান যখন রুট সমান এখানে লেখা, আগের কোশ্চেনে লিখেছিলাম, তার আগের কোশ্চেনে, যে ডি যদি = 0 হয়, তাহলে তার রুট সমান হয়, রুট বা মূল সমান হয়। ডি কি, ডি = আমরা b² - 4ac = 0 করতে হবে আমাকে এটা, তাহলে b² - 4ac = 0 করতে হবে, যেহেতু ডিকে আমার 0 করতে হবে, তো আমাকে এখানে b² কি দিয়েছে, প্লেন b², b আছে, -4 a1 a আছে, আর c হচ্ছে b আছে, b না, b হচ্ছে 1 আছে, b হচ্ছে 1, 1² - 4a, c হচ্ছে b আছে, = 0, রাইট। তাহলে 1² 1 - 4ab = 0। আচ্ছা, ab কে 4ab কে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর 4 কে এই পাশে নিয়ে আসলে 1/4 ab, ab = 1/4।
অপশন এ। বোঝা গেল কি বললাম? সমান, যেহেতু সমান রুট বলেছে, সমান রুট মানে অল টাইম ডি ইকুয়াল টু জিরো। ডিসক্রিমিনেন্ট না, ওটাকে একটা কি ইংলিশ ওয়ার্ড বলে, আর ডি ইকুয়াল টু জিরো হবে অল টাইম। আচ্ছা, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে দেখি। বলছে কি ত্রিভুজ এবিসিতে যদি অ্যাঙ্গেল এ 40 এবং বি 70 হয়, তাহলে এর বহিষ্কোণের পরিমাপ কত? আচ্ছা, আমরা কি জানি ত্রিভুজ, ত্রিভুজ আমরা কি জানি, একটা ত্রিভুজের সাপোজ এটা একটা ত্রিভুজ, এটার নাম দিয়ে দিই এ বি সি। আচ্ছা, এই ত্রিভুজের আমরা যদি এই লাইন বর্ধিত করি, এই লাইনটা, আবার এদিক থেকে সি লাইনটা বর্ধিত করি, আর এদিক থেকে বি লাইনটা বর্ধিত করি, এখানে বি লাইনটা বর্ধিত করি, এটা বি, তাহলে আমরা কি জানি যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা এই অ্যাঙ্গেল বিসি। আচ্ছা, যেটা এই অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই দুটো কোণের সমান, এই অ্যাঙ্গেলটা এই দুটো কোণের সমান, মানে একটা যে কোনো একটা বহিষ্কোণ তার বিপরীত অন্তঃকোণের সমষ্টির সমান হয়। তাহলে আমাকে এ দিয়েছে 40 ডিগ্রি, এ দিয়েছে 40 ডিগ্রি, আর বি দিয়েছে 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা 40, বি দিয়েছে 70, 110। তাহলে আমাকে কোণটা বের করতে বলেছে এর বহিষ্কোণ। তাহলে এই টোটাল যদি 110 হয়, টোটাল যদি 180 হয় তিনটে কোণের সমষ্টি, তাহলে এই দুটো মিলে যদি 110 হয়, তাহলে আর একটা কত হবে 80। তাহলে আমাকে এ বের করতে বলেছে, এর বহিষ্কোণের মান বের করতে বলেছে। এর বহিষ্কোণের মান কি? তার তার বিপরীত অন্তঃকোণের মান দুটির সমষ্টি। বিপরীত অন্তঃকোণের মান দুটির সমষ্টি কত? 150 ডিগ্রি অ্যান্সার। না, এর বহিকোণের মান নেবে, জাস্ট এর বহিকোণের না, এর বহিকোণের মান নেবে। হ্যাঁ, এর বহিকোণের মান সেটা 70। সরি, এখানে একটা ভুল, এটা হচ্ছে 70 হবে। 70 70 140, আর 40 80, তাহলে 70 70 140, 140। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলছে? 9 নম্বর অঙ্ক বলছে যখন তিনটি সমান্তরাল রেখা দুটি ট্রান্সভার্সাল দ্বারা কাটা হয় এবং প্রথম ট্রান্সভার্সাল দ্বারা তৈরি ইন্টারসেপ্টগুলি 3:4 অনুপাতে থাকে, তখন দ্বিতীয়টা। আচ্ছা, তিনটি সরল রেখা, একটা দুটো তিনটি প্যারালাল বলছে, তিনটি প্যারালাল, দুটি ট্রান্সভার্স দ্বারা যখন কাটা হবে, সে আমি এইভাবে কাটি, বা আমার দেখা গেল তিনটি সরলরেখা এরকম আছে যেগুলো প্যারালাল, সেগুলো আমি এরম ভাবে কেটে দিলাম। এর যে রেশিও যেহেতু এটা প্যারালাল রয়েছে, সেম এরম এর আর এর রেশিও হবে। যদি লাইনগুলো আমরা যেরমভাবেই কাটি, এখানে এরমভাবে কেটেছি, ওটা কোনো ফ্যাক্ট না। এইখানকার যা রেশিও, এখানকার যা রেশিও, এখানকার সেই রেশিও হবে, অনুপাতে সেম করবে। তাহলে আমাদের এখানকার রেশিও কি দিচ্ছে? 3:4, এখানেরও 3:4 হবে। অপশন বি। অপশন বি। আচ্ছা, 10 নম্বর ট্রিগোনোমেট্রি। 10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে sin স্কয়ার 22, sin স্কয়ার 68, 2। আচ্ছা, এদের দুজনের রেশিও বের করতে বলেছে।
তাহলে আমাদের কি আছে, সাইন স্কোয়ার sin square 22 plus sin square 68 ratio cos 33 cos square 33 plus cos square 57। একটা ফর্মুলা আছে আমাদের যেটা হচ্ছে sin square plus cos square equal to 1, sin square plus cos square equal to 1। আর আমরা জানি যে sin 90 minus theta equal to cos theta, vice versa, উল্টো cos 90 minus theta sin theta, এটা আমরা জানি। তাহলে এখানে sin theta দেওয়া আছে, sin 22 দেওয়া আছে, এটাকে আমরা cos এর থেকে cos এর 90 থেকে 22 বাদ দিলে কত 68 থাকছে, তাহলে এটাকে আমরা cos স্কয়ার 68 করে দিতে পারি প্লাস sin স্কয়ার 68। সেম এখানে cos আছে, এখানে আমরা কি cos 33 কে কত sin স্কয়ার 57 লিখতে পারি প্লাস cos স্কয়ার 57। তাহলে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা 1, আর আবার এখানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে রেশিও আমাদের যেটা চেয়েছে সেটা 1:1, অপশন ডি। আচ্ছা আবার কোয়াড্রেটিক ইকুয়েশন 11 নম্বর, কি ব্যাপার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ভরে ভরে দিয়েছে কেন, এক একটা সেটে থাকে এক এক রকম কোশ্চেন পর 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 আসতেই থাকে। 11 নম্বর কি বলেছে, 3x স্কয়ার মাইনাস 13x 3x স্কয়ার মাইনাস 13x প্লাস 6 এর মূলদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা কি জানি, এটাকে যদি আমরা ধরি ax স্কয়ার প্লাস মাইনাস bx প্লাস c, এই হিসাবে যদি আমরা ধরি তাহলে a প্লাস b মানে কি, এর যদি রুট হয়, রুট যদি হয় a আর b তাহলে দুটো রুটের গুণফল a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মাইনাস বি বাই এ, আর a ইন্টু বি লিখতে পারি সি বাই এ। মানে দুটো রুট a আর b যদি দুটো রুট হয়, বা a বার b বা x বা y, না x না p আর q যদি দুটো রুট হয়, তাহলে আমরা এখানে p প্লাস কিউ ইকুয়াল টু এত লিখতে পারি, আর p কিউ ইকুয়াল টু সি বাই এ, এখানে b আর কি, এই যে a b আর c। তাহলে আমাদের কি বলেছে যে দুটো মূলদ্বয়ের গুণফল, মানে এইটা গুণফল নির্ণয় করতে বলেছে, যেটা সি বাই এ। আমার এখানে সি কত দেওয়া আছে 6 আর এ কত দেওয়া আছে 3, এটা করলে অ্যান্সার 2, অ্যান্সার 2, অপশন ডি, এটাই আসছে আমাদের। আচ্ছা নেক্সট কোনো অঙ্ক নেই, হ্যাঁ এখানেই সমাপ্ত। ঠিক আছে, আজকে আমরা 11টা অঙ্ক প্র্যাকটিস করলাম, আরো করব আস্তে আস্তে। কি আমাদের যত দিন যাবে, যেহেতু এটা আমাদের আজকে মাত্র 10তম দিন, তা আস্তে আস্তে যত এটা 20-র উপরে গেলেই কি 20টা প্র্যাকটিস হয়ে গেলেই তারপর থেকে আমরা হার্ড সেটগুলো তখন অটোমেটিকলি চলে আসবে। এখন হার্ড আসছে না, কারণ ফার্স্টের দিকের পরীক্ষা টিসিএস যেহেতু কন্ডাক্ট করে, ওরা ইজি নেয়। আস্তে আস্তে যত দিন যাবে আমাদের সেট হার্ড হতে থাকবে। ঠিক আছে, ওকে, কালকে আবার আসছি তাহলে।